দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কি হচ্ছে দেশে, স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকবে এই প্রসঙ্গটি নিয়ে। 24শে নভেম্বর বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজধানী ঢাকার জন্য আরেকটি আলোচিত দিন, আরেকটি চাঞ্চল্যকর দিন। এই দিনে রাজধানী ঢাকা ছিল একটা তাণ্ডবপূর্ণ ঢাকা। প্রায় ঢাকার বসবাসকারী 2 কোটি জনগণ এক প্রকার জিম্মি ছিল। একদিকে পুরানো ঢাকার ছাত্রদের আন্দোলন, আর একদিকে রিক্সা শ্রমিকদের আন্দোলন, এবং দিনভর বাংলাদেশের প্রধান 2টি পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনের আন্দোলন। আবার রাতে কি ঘটেছে দেখুন। রাতে রাজধানীর তেজগাঁয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এই সব কিছু মিলিয়ে 24শে নভেম্বর ছিল একটা খুব শঙ্কাপূর্ণ একটি ঢাকা। আজকে যখন 25শে নভেম্বর আপনাদের সামনে কথা বলছি, আজকেও যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে পুরনো ঢাকার গতকালকে যে কলেজগুলোর সংঘর্ষ হয়েছিল সেই কলেজগুলো এক পক্ষ আর এক পক্ষের দিকে ধাবিত হচ্ছে। আবার তেজগাঁ থানায় কি ঘটছে, প্রথম আলো ডেইলি স্টারের আন্দোলনকারীদের নিয়ে এসব নানা আশঙ্কা। এগুলো কেন? একটা ষড়যন্ত্রের মাধ্যমে, একটা বিপ্লবের নামে, একটা বিদ্রোহের নামে একটা ষড়যন্ত্র পাতিয়ে বিগত নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। উৎখাত কারা করলো? যারা উৎখাত করলো, এই যে যেমন ধরুন গতকালকে প্রথম আলো ডেইলি স্টার এর সামনে যে আন্দোলন, এই প্রথম আলো ডেইলি স্টারও তো ছিল সেই লাল বিদ্রোহ আন্দোলনের সাথে, কিংবা যারা আন্দোলন করছে তারাও ছিল এই লাল বিদ্রোহ আন্দোলনের সাথে, এই জুলাই অভ্যুত্থান, তথাকথিত জুলাই অভ্যুত্থানের সাথে। আজকে আবার কি হলো? আজকে কারো কারো মনে হচ্ছে না যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটি ঠিকভাবে পালন করছে দায়িত্ব, কিংবা এই সরকারটি গঠিত হওয়াটা ঠিক হয়েছে। কারো কারো মনে হচ্ছে মানে এই যে যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল বা যারা জুলাই আন্দোলন করেছে, তাদের মধ্যে এখন ফাটাফাটি লেগেছে, কেওয়াজ লেগে গেছে। এক পক্ষ আর এক পক্ষকে অপদস্থ করতে চাইছে, আর এক পক্ষকে নামাতে চাইছে। আমি এই ফাঁকে আরেকটি কথা একটু বলে নেই। গতকাল রাতভর কি ঘটেছে শুনুন। ঢাকায় বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, নারায়ণগঞ্জ, নরসিংদী, বিভিন্ন অঞ্চল থেকে বাসে করে, পিকআপে করে, মাইক্রোতে করে শত শত লোক জড়ো করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতি বিপ্লবের নামে, এবং তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে। গরিব মানুষ যাদেরকে জড়ো করা হয়েছে তারা সব গরিব মানুষ। এই গরিব মানুষগুলোকে প্রলোভন দেখানো হয়েছে যে আপনাদেরকে বিনা সুদে 1 লাখ থেকে 5 লাখ টাকা লোন দেওয়া হবে। তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের যে অর্থগুলো পাচার হয়েছিল সেই পাচারগুলো ফিরিয়ে আনা হয়েছে, ইউনূস সরকার সেগুলো ফিরিয়ে এনেছে, সেই টাকা থেকে আপনাদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে। সেই প্রলোভন দেখিয়ে গ্রামগঞ্জের সাধারণ মানুষকে জড়ো করেছিল ঢাকায়। কি হচ্ছে এগুলো? কারা করছে? সার্বিক অবস্থা বিশ্লেষণ করে যেটি মনে হয় যে জুলাই অভ্যুত্থান, তথাকথিত অভ্যুত্থানে যারা ছিল তাদের মধ্যে একটা ব্যাপক কেওয়াজ লেগে গেছে, একটা ব্যাপক গ্যাঞ্জাম লেগে গেছে। এক পক্ষ আর এক পক্ষকে মানতে চাইছেন না। যে পক্ষটি মানতে চাইছেন না, যে পক্ষটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন, তাদের একটাই উদ্দেশ্য, ইউনূস সরকারকেও উৎখাত করে দিতে হবে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে হবে, ব্যাপক কেওয়াজ লাগিয়ে দিতে হবে। এই কেওয়াজ লাগিয়ে দিয়ে এরা সংবিধান, রাষ্ট্রের আইন সব কিছুকে উপেক্ষা করে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চায়, দখলদারিত্ব কায়েম করতে চায়। সার্বিক অবস্থা বিশ্লেষণে সেটাই মনে হচ্ছে। সেজন্যই আমি শিরোনামটি শুরু করেছিলাম যে কি হচ্ছে দেশে, স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকবে? আজকে সত্যিই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে বাংলাদেশ আসলে গভীর
ষড়যন্ত্রের খাদের কিনারে পৌঁছে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব কি আসলেই থাকবে? কারণ যারা আন্দোলন করেছে, আন্দোলনের নামে তথাকথিত ষড়যন্ত্র করেছে, তাদের মধ্যেই এখন পক্ষ বিপক্ষ দেখা দিয়েছে। এমনকি এই যে আন্দোলনকে, এই পক্ষ বিপক্ষকে যারা ইউনূস সরকারকে এখন উৎখাত করতে চাইছে, এই উৎখাতকারীরা বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, বিদেশে বসে ষড়যন্ত্র করছে, বিদেশে বসে অনলাইনে এই যে আন্দোলন, মানে এই যে বিশৃঙ্খল পরিবেশ, এই পরিবেশও তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছে। যে আসিফ নজরুল করে জিন্দাবাদ জিন্দাবাদ, সেই আসিফ নজরুলের গোষ্ঠী উদ্ধার করছে এখন। যে ইউনূস করে জিন্দাবাদ করেছে, সেই ইউনূসের গোষ্ঠী উদ্ধার করছে এরা। এই যে যারা তথাকথিত ষড়যন্ত্রের বিপ্লব করলেন, তারাই কেওয়াস লাগিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করছেন। এর সাফার করবে কে? বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ ভুক্তভোগী হচ্ছে। এই যে গতকালকেই যে ঘটনাটি ঘটলো, যে সারা ঢাকা শহর অচল করে দেওয়া হলো এক প্রকার। এমনকি এক জায়গায় সহিংসতা ঘটছে, তবুও সেই সহিংসতা থামানোর মতো লোক পাওয়া যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীকে পাওয়া যাচ্ছে না। যেমন সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ফোন করেছেন পুলিশকে, পুলিশ বলছেন যে আমাদের যথেষ্ট ফোর্স নেই এই মুহূর্তে, আমরা আপনার প্রোটেকশন দিতে পারবো না। আমরা কোন এক অরাজক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি বাংলাদেশে। এর শেষ কোথায় জানি না। আজকে যখন বাংলাদেশে এই অবস্থা, তখন মনে হচ্ছে যে আফ্রিকার দেশে দেশে যে বিপন্ন দেশগুলো আছে, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন নিরাপত্তার দায়িত্ব পালন করে, আজকে বাংলাদেশ কিন্তু সেই পরিস্থিতির দিকে চলে গেছে। এই যে একটা দেশের এই দুর্বল অবস্থায় কিন্তু বিদেশি শক্তিও সুযোগ নেয়। সেই জন্যই আমার প্রশ্ন আসছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কি আসলে থাকবে? বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীও কাজ করতে পারছে না, সেনাবাহিনীও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কারণ হচ্ছে সেনাবাহিনী এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে বা মাঠে আছে। এই যে সহিংসতা, এই যে অসহিষ্ণু পরিবেশ ঘটছে, এগুলো দমন করতে পারছে না। তাহলে উপায় কি? তাহলে কি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এসে আফ্রিকার দেশগুলোর মতো শান্তি শৃঙ্খলা রক্ষা করবে? বা কি হবে? কিংবা বাংলাদেশের এই যে মানচিত্র, বাংলাদেশের মানচিত্রটা কি থাকবে? বাংলাদেশ নামটি কি থাকবে? বাংলাদেশের যে পতাকা সেটি কি থাকবে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি সমুন্নত থাকবে? আজকে যারা এই যে পাল্টা বিদ্রোহ করছেন, তারা বাংলাদেশের সঙ্গীতকে মানেন না, তারা মানচিত্রকে মানেন না, তারা জাতীয় পতাকা মানেন না, তারা রবীন্দ্রনাথকে হিংসার দৃষ্টিতে দেখেন হিন্দুত্বের কারণে। কি হচ্ছে? বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে কিনা আমি জানি না। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। জানি না এর শেষ কোথায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।